1 ঘন্টা। That's it. Hello everyone, welcome back to our live session. আজকে আমরা কন্টিনিউ করছি আমাদের লাস্ট দিনের লাইভ সেশন থেকে যতটুকু করছিলাম সেটা দিয়েই। সো বেসিক্যালি উই হ্যাড সলভড কেমব্রিজ 19 টেস্ট 3, রিডিং প্যাসেজ 2 এর আমরা অবশ্য পুরোটা করতে পারিনি, আমরা সময় স্বল্পতার কারণে হাফ অলমোস্ট করেছিলাম, অর মেবি লেস দেন হাফ। সো অ্যাজ প্রমিসড আজকে আমরা ফার্স্টে করব হচ্ছে রিডিং করার পর উই উইল বি কন্টিনিউইং উইথ রাইটিং টাস্ক। ওকে, হয়তো রাইটিং টাস্কটার আমরা অল্প একটুই দেখতে পারবো, আমরা পরবর্তীতে স্যাম্পল দিয়ে দিব, আর নেক্সট ক্লাসে মেবি আমরা রাইটিংয়ের বাকি অংশটা কন্টিনিউ করে দেন হচ্ছে আমরা রাইটিং টাস্ক 2টা দেখলাম, রিডিংয়ে একটু আপাতত ব্রেক দিলাম, রাইট? সো লেটস গেট স্টার্টেড, বাট বিফোর উই স্টার্ট লেটস সি আমাদের কিছু ভিউয়ার্স কি হলেন কি না। আমরা একটু ওয়েট করি, লাইক 5-10 সেকেন্ড ওয়েট করি, তারপর আমরা স্টার্ট করে দিব। সো ততক্ষণ মানুষজন আসতে আসতে ওয়াই ডোন্ট ইউ গাইস টেল মি আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন, অ্যান্ড কমেন্টে জানাতে পারেন আপনারা বই নিয়ে বসছেন কিনা সেটাও জানান। আর যদি বই নিয়ে না বসেন তাহলে আই উড সাজেস্ট আপনি ফোনটাকে টিল্ট করে নেন, সো ভার্টিক্যাল মোড থেকে হরাইজন্টাল করে নেন, মানে রোটেশন অন করে দিলে আপনি হচ্ছে প্যাসেজটা বেটার দেখতে পারবেন। সো আই গেস মানুষজন জয়েন করেছে, আমরা হচ্ছে স্টার্ট করি। লেটস স্টার্ট। আমাদের প্যাসেজ 2তে আমরা চলে যাই স্ট্রেট। আমাদের প্যাসেজ 2 এর নাম কি মনে আছে আপনাদের? প্যাসেজ 2টা ছিল গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস, এটা নিয়ে আমরা করছিলাম। আমরা অলরেডি 2টা প্যারা গো থ্রু করেছি, আমরা থার্ড প্যারাটাও পড়েছিলাম। থার্ড প্যারা পড়ার পরেই আমাদের আসলে টাইমটা শেষ হয়ে যায়। সো আমরা হচ্ছে গিয়ে আজকে স্টার্ট করব। হোয়াট উই হ্যাড ডান লাস্ট ক্লাসে ওয়াজ আমরা ডিসাইড করেছিলাম যে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে করে কোয়েশ্চেন টাইপসগুলো সলভ করবো, রাইট? সো আমরা প্যাসেজে keywords already questions লাগিয়ে রেখেছি। We have matching information type, we have gap filling type, and we have আচ্ছা gap filling টা আবার হচ্ছে বেসিক্যালি স্টেটমেন্ট গুলাকে কমপ্লিট, সরি আমাদের এখানে সরি আমরা রং জায়গায় চলে গেছি। এখানে গ্যাপ ফিলিংটা হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স কমপ্লিশন, আর আমরা পেয়েছিলাম হচ্ছে ক্লাসিফিকেশন, যেটা আমরা জানি যেখানে কিছু মানুষের নাম দেওয়া থাকে, নামের সাথে স্টেটমেন্ট ম্যাচ করতে হয়। এখন আজকে আমরা স্টার্ট করছি, একটু রিভিশন দিয়ে নেই, লাস্ট ক্লাসে কি কি ছিল একটু দেখে নিব। এই 4টা স্টেটমেন্ট আমাদের বের করতে হবে, ম্যাচ করতে হবে উইথ দিস 4 পিপল। 4টা মানুষের নাম আমরা আরেকবার দেখে নিচ্ছি: ম্যাথিউ ম্যাকার্টনি, পিটার ভেনেক, মার্সেল সিলভিয়াস অ্যান্ড ডেভ টিকনার। আর আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়ে গিয়েছিলাম, যেটা হচ্ছে অপশন নাম্বার 26 ছিল, যেখানে নিড নট বি কমপ্লেক্স, এটা নিয়ে আমরা পেয়েছিলাম একটা প্যারাতে যে সিম্পলভাবেই এটা সলভ করা পসিবল, রাইট? তো আমরা বাকি 3টা স্টেটমেন্ট একবার দেখে নিচ্ছি। ফার্স্ট স্টেটমেন্টটা কোয়েশ্চেন 23 হচ্ছে যে কমিউনিটিদেরকে ইনক্লুড করতে হবে ডিসকাশনে, যে এই এরিয়াগুলোর ফিউচারের ডিসকাশনটাতে আমাদের কমিউনিটিদেরকে ইনক্লুডেড রাখতে হবে, অবশ্যই রাখতে হবে সেটা। 24-এ বলেছে যে অফিসিয়াল পলিসিগুলো ভ্যারি করে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। আর 25 ছিল হচ্ছে পিপল কজ হার্ম টু ওয়েটল্যান্ডস উইদাউট হ্যাভিং এনি ইন্টেনশন অফ ডুইং সো। সো মানুষ হচ্ছে আনইনটেনশনালি হার্ম করে। এই 3টা স্টেটমেন্ট আমাদের বাকি আছে। আমরা লাস্ট ক্লাসে, আই ডোন্ট নো ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা কিন্তু মার্ক করে রেখেছিলাম যে গ্যাপ ফিলিংয়ের টাইমে আমরা দেখব যে যদি কোনো প্যারাতে পিটল্যান্ডস কথাটা পাই, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের গ্যাপ ফিলিংয়ের আনসারটা স্টার্ট হচ্ছে ওখান থেকে, সিন্স এটা সিকোয়েন্সে যায়। ফার্স্টটা পেয়ে গেলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। অ্যান্ড আমাদের এই ম্যাচিং ইনফরমেশনটাতে আমরা 2টা আনসার অলরেডি পেয়ে গেছিলাম ফার্স্ট 2টা প্যারা থেকে। নাও হিয়ার্স ওয়ান থিং, আমরা যেহেতু ফার্স্ট 2টা প্যারা থেকে 2টা আনসার অলরেডি পেয়ে গিয়েছি, দ্যার ইজ আ হাই পসিবিলিটি যে আমরা মাঝখানের মানে প্যারা সিতে বা প্যারা ডিতে হয়তো এটার আনসার কম থাকতে পারে। মেবি আমরা এটার আনসার সেকেন্ড হাফ থেকে পেতে পারি, বাট দিস ইজ জাস্ট অ্যান অ্যাসাম্পশন। এটা কিন্তু অলওয়েজ হবে এরকমও না, বা এটা হবেই এখনও এরকমও না। বাট আমরা দেখব এটা, কারণ এটা ইফ ইউ গাইজ থিঙ্ক অ্যাবাউট ইট, দেখেন তো আমরা কি কখনো এরকম পাই যে টানা 2-3টা প্যারাতে সব আনসার থাকে? এরকম তো
মানে চান্সেস কম, রাইট? সো এটার জন্য আমরা ধরে নিলাম হয়তো আনসারগুলি প্যারা সি বা ডিতে নাও থাকতে পারে। প্যারা সি অলরেডি আমরা পড়েছি, প্যারা সিতে নেই, প্যারা ডিতে আছে কিনা আমরা দেখব। এখানের চারটা যে ইনফরমেশন ছিল তার মধ্যে দুটো আমরা অলরেডি বের করে ফেলেছি, প্রপোর্শন আর কালচারাল সিগনিফিকেন্স। আমাদের লাগবে হচ্ছে reference to the need to ensure that inhabitants of wetland regions continue to benefit from them. So wetland regionের মানুষজন যাতে, ইনহ্যাবিটেন্ট মানে বাসিন্দা, বাসিন্দারা যাতে এটার বেনিফিটটা পেতে থাকতে পারেন, কন্টিনিউ করতে পারেন পাওয়াটা, সেটা আমাদের কোন প্যারাতে আছে বের করতে হবে। অ্যান্ড কোয়েশ্চেন 16-এ আছে হচ্ছে রেফারেন্স টু দি আইডিয়া that people are beginning to appreciate the value of wetlands. So হয়তো এতদিন মানুষ ওয়েটল্যান্ডের ভ্যালু বুঝতো না, প্যাসেজে হয়তো তাই বলা, এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে দে আর বিগিনিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু, সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু, ভ্যালুটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেটা নিয়ে আমাদের কোয়েশ্চেন 16। সো আমাদের বের করতে হবে এই দুইটা অ্যালং উইথ দি আদার স্টেটমেন্টস। এবং আমরা এখন চলে যাব আমাদের প্যাসেজে। আমাদের চারটা নাম কি মনে আছে? চলেন আমরা চারটা নাম একটু দেখি। প্যারা এ বি আমরা অলরেডি দাগানো আছে, প্যারা সিতে আমরা কিছু খুঁজেছিলাম, একটা আনসার পেয়েছিলাম, ওই যে অ্যাজ সিম্পল অ্যাজ, এটা ছিল আমাদের একটা আনসার জায়গা, যে কমপ্লেক্স হওয়ার দরকার নাই। সো লেটস স্টার্ট ফ্রম প্যারা ডি, রাইট? প্যারা ডিতে আমরা দেখি কোনো নাম আছে কিনা, নাম থাকলে আমরা মেইনলি মনোযোগ দিয়ে পড়বো, বা অন্য কোনো কিওয়ার্ড যদি আমরা পেয়ে যাই তখনও আমরা দেখব। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন কি না সেটাও বলেন, যদি কোনো প্রবলেম হয় সেটাও বলেন। আমরা হচ্ছে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনো সাজেশন বা এনি প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং। এখন আসেন আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট প্যারা ডিতে কি বলা আছে? সো প্যারা ডিতে আমরা ফার্স্ট অফ অল কোনো আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দাগ দিলাম ওগুলো পাই কি না। আমরা যখন স্কিম করব তখন আমরা মাথায় রাখবো যে নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, নাম্বারস এগুলো যদি দেখতে পাই আমরা দাগ দিয়ে রাখবো। সো এখানের মধ্যে আমরা একটু তাড়াতাড়ি করে দেখি, যদি রিচ সোর্সেস ফর ইন ডিম্যান্ড কমোডিটিস, আচ্ছা এগুলো হচ্ছে রিচ সোর্সেস such as palm oil and pulpwood. ওকে, পিটল্যান্ডস, আপনাদের কি মনে আছে যে আমাদের একটা কোয়েশ্চেনের জন্য আমরা বলেছিলাম যে পিটল্যান্ড আমরা যদি পাই তাহলে আমরা আনসারটা পাওয়া শুরু হবে, রিমেম্বার? দেখেন তো এই যে পিটল্যান্ডস, আমাদের গ্যাপ ফিলিং এর আনসারটা মনে হয় এখান থেকে আসছে। সো বলা আছে পিটল্যান্ডস উইচ হ্যাভ বিন ড্রেইনড, পিটল্যান্ডস যেগুলো ড্রেইন করা হয়েছে, বিগিন টু রিলিজ, ওরা হচ্ছে ওই পিটল্যান্ড থেকে কোনো একটা জিনিস রিলিজ হওয়া শুরু হয়েছে, মানে বের হওয়া শুরু হয়েছে, ড্যাশ ইনস্টেড অফ স্টোরিং ইট, মানে হয়তো পিটল্যান্ডের কাজ হচ্ছে কোনো একটা জিনিস স্টোর করা, বাট সিন্স দ্য পিটল্যান্ডস হ্যাভ বিন ড্রেইনড, এটা ড্রেইন করার কারণে মানে এখান থেকে পানি বের করে ফেলার কারণে পিটল্যান্ডে কোন জিনিসটা রিলিজ করা স্টার্ট হয়েছে। তো আসলে আমরা দেখি, পিটল্যান্ড যেহেতু পেলাম, আমরা পড়তে পড়তে আগাবো, তারপরে দেখবো যে অন্য কোনো আনসারও হতে পারে। তো আমরা একটু যদি দেখি পিটল্যান্ডস, এখানে ডেফিনেশন দেয়া, wetlands with waterlogged organic soil layer are particularly targeted. Okay, soil মানে তো মাটি, so waterlogged organic soil layer এটা particularly targeted when peatlands are drained। এই যে আমাদের একটা কিওয়ার্ড আমরা পেয়েছি, drained. When peatlands are drained for cultivation they become net carbon emitters, কার্বন এমিট করে। এমিটার মানে কি বলেন তো? এমিট করা মানে হচ্ছে এমিশন মানে নির্গমন, এমিশন থেকে আসে এমিট, এমিট মানে বের করা, নির্গত করা, আর এমিটার মানে হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যারা এমিট করে। তো বলেছে যে ওরা এই পিটল্যান্ডগুলো হয়ে যায় তখন কার্বন এমিটার্স। এমিটার্স মানে কি? যারা দোজ হু এমিট, এমিট মানে কি? রিলিজ হতে পারে, সো দোজ হু রিলিজ। তো বলেছে কার্বন এমিটার্স হয়ে যাচ্ছে ইনস্টেড অফ অ্যাক্টিভ কার্বন স্টোরস। তো স্টোর না করে, ইনস্টেড অফ, এটা আমাদের কোয়েশ্চেনে ছিল না, স্টোর না করে কার্বন ওরা এমিট করা স্টার্ট করেছে। একটা আনসার মনে হয় আমরা পেয়ে গেলাম, দেখেন তো, আমাদের কোয়েশ্চেন ছিল না ওরা স্টোর না করে, ইনস্টেড অফ স্টোরিং ইট, কি রিলিজ করে? তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কার্বন, কার্বন রিলিজ করে। আচ্ছা,
সো একটা আনসার আমাদের শুরু হয়ে গেছে, তাহলে গ্যাপ ফিলিংয়ের আনসারগুলো হয়তো আশেপাশে থাকতে পারে। আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাও দেখে রাখি। ওয়ান্স পিটল্যান্ড এরিয়াজ হ্যাভ বিন ক্লিয়ার্ড, আচ্ছা, সো যখন ক্লিয়ার করে ফেলা হয়, ড্যাশ আর মোর লাইকলি টু অকার। মোর লাইকলি টু অকার, মোর লাইকলি মানে কি সম্ভাবনা বেড়ে যায়, অকার মানে ঘটা, কোনো একটা জিনিস ঘটার সম্ভাবনা বেড়ে যায় যখন ক্লিয়ার করা হয়। সো আসেন তো দেখি প্যারা ডিতে কি ক্লিয়ারিং নিয়ে কিছু বলা আছে কি না, আর না থাকলে আমরা তো এমনিতেও আগাচ্ছি, যদি অন্য কিছু পাই আমরা দাগ দিয়ে ফেলবো। তো এখানে বলেছে অ্যাকর্ডিং টু মার্সেল, আচ্ছা একটা নাম পেয়েছি আমরা, আমাদের মার্সেল সিলভিয়াস নিয়ে কিন্তু একটা অপশন আছে যেটা আমাদের ক্লাসিফিকেশনে লাগবে ওই যে স্টেটমেন্ট ম্যাচিংয়ে। So according to Marcel Silvius, head of climate smart land use at WI হচ্ছে ওই যে Wetlands International. This practice causes 6% of all global carbon emissions. তো এটাতে এই ড্রেন করার কারণে হয় কি আমাদের 6% অফ অল গ্লোবাল কার্বন এমিশনস হয়। তার মানে কার্বন পুরো পৃথিবী জুড়ে যতটা কার্বন এমিশন আছে তার 6% এই হচ্ছে কি ওয়েটল্যান্ড ড্রেন করার কারণে হচ্ছে। দ্য ক্লিয়ারেন্স অফ পিটল্যান্ডস ফর ক্লিয়ারেন্স, আমরা কি পেলাম? আমাদের ক্লিয়ারিং একটা কোয়েশ্চেনে ছিল। সো দ্য ক্লিয়ারেন্স অফ পিটল্যান্ডস ফর প্ল্যান্টিং অলসো ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফরেস্ট ফায়ার্স। তো কোনো একটা জিনিসের রিস্ক বাড়িয়ে ফেলে, কিসের রিস্ক বাড়ায়? ফরেস্ট ফায়ার্সের রিস্ক বাড়ায়, সো আগুন লাগার চান্সেস বেড়ে যায়। এখন আমাদের দেখেন তো কোয়েশ্চেন ছিল কি, কোয়েশ্চেন ছিল ক্লিয়ারিং পিটল্যান্ড ফরেস্ট, সরি আমরা এটা তো খুঁজছি না, আমরা খুঁজছি হচ্ছে আমাদের নাম্বার 19 বলেছিল ওয়ান্স পিটল্যান্ড এরিয়াজ হ্যাভ বিন ক্লিয়ার্ড, যখন এই এরিয়াগুলো ক্লিয়ার করে ফেলা হয় ড্যাশ আর মোর লাইকলি টু অকার। এখন এখানে আরেকটা ক্লু আছে আমাদের জন্য, কোনো কিছুর সম্ভাবনা বাড়ে, সম্ভাবনা বাড়ে মানে হচ্ছে ইনক্রিজেস দ্য পসিবিলিটি অর রিস্ক অর চান্স। তা আমাদের কোয়েশ্চেনে যদি এটা বলা থাকে যে কিসের চান্সেস বেড়ে যায়, দেখেন তো আবার অ্যান্সারটা প্লুরাল কিছু হবে কারণ আর আছে গ্যাপের পরে। আমাদের প্যাসেজে কি বলেছিল কিসের চান্সেস বেড়ে যায়, এই যে ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফরেস্ট ফায়ার্স। আর আমাদের লিমিট কত ওয়ার্ডসের? আমাদের লিমিট হচ্ছে 1 ওয়ার্ড। তাহলে আনসারটা কি হবে? ফরেস্ট ফায়ার্স হবে নাকি শুধু ফায়ার্স হবে বলেন তো? ফরেস্ট দিতে পারবো না কারণ ফরেস্টের রিস্ক তো বাড়ছে না, বাড়ছে হচ্ছে ফায়ার্সের রিস্ক। আমাদের আনসারটা হয়ে গেল ফায়ার্স। আপনারা কি বুঝতে পারছেন কিনা বলবেন। এবং আমরা তাহলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সৈয়দ ইবতিসাম আহমেদ নেজাদ, নেজাদ ইজ ইট অর নিজাদ? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, হাউ আর ইউ ডুইং? আই এম ডুইং ওয়েল, হাউ আর ইউ ডুইং? আর আপনার নামের প্রোনাউন্সিয়েশনটা কি লেখেন তো একটু, নেজাদ নাকি নিজাদ? আই এম গেসিং ইটস নিজাদ। সো নেক্সট আমরা যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমরা কিন্তু মাথায় আছে অন্য স্টেটমেন্টগুলো আমরা খুঁজছি, সাথে হচ্ছে আমরা এখন সিলভিয়াসের স্টেটমেন্টটা পেয়েছি, কিন্তু সিলভিয়াস থেকে আমরা একটু দেখে আসি। লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা কিন্তু অনেক সময় মনে থাকে না কিওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, একটু ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকতে হবে। সিলভিয়াস ছিল আমাদের একটা অপশন, কিন্তু এখানে পলিসিস ভ্যারি করে এটা নিয়ে ছিল মাস্ট বি ইনক্লুডেড, কমিউনিটিসকে ইনক্লুড করতে হবে ছিল, আর ইন্টেনশন ছাড়া মানুষ ড্যামেজ করে সেটা ছিল। ওকে, ওরকম আমরা কিছু পাইনি। এখান থেকে কি কিছু পেয়েছি? ইনহ্যাবিটেন্টরা বেনিফিট করবে এটা পাইনি, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে সেটাও পাইনি। এখনও আমরা রিস্ক নিয়েই পড়ছি। সো আসেন তো আমরা প্যারা ডিতে ফেরত যাই। প্যারা ডিতে তার মানে এখন পর্যন্ত ওই আনসারগুলি আসেনি। তারপর আগে আমরা আরেকটা স্টেটমেন্ট দেখা যাচ্ছে, সিন্স ইটস উইদিন ইনভার্টেড কমাস, এই যে এখানে দেখেন তো একটা স্টেটমেন্ট, এটা একজনের স্টেটমেন্ট যেহেতু, উক্তি যেহেতু, আমরা একটু পড়ি। এখানের মধ্যে বলেছে উই আর সিইং হিউজ peatland forests with extremely high biodiversity value being lost. আচ্ছা, তো এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি ভ্যালিউওয়ালা পিটল্যান্ডসগুলা কি হচ্ছে? বিং লস্ট ফর আ ফিউ ডেকেডস অফ অয়েল পাম রেভিনিউস। তার মানে ধরেন
এই পিটল্যান্ডগুলোকে ক্লিয়ার করে ওনারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাকশন স্টার্ট করেছে, বিভিন্ন ধরনের উৎপাদন করা হচ্ছে। আর সেই উৎপাদনের জন্য যে অয়েল পাম রেভিনিউ মানে তো বুঝেন, তো বিক্রি করে যে টাকাটা পায় সেটার জন্য ওরা কি করছে, হয়তো ফরেস্ট ক্লিয়ার করে দিচ্ছে বা পিটল্যান্ড, এখানে মেইনলি বলছে পিটল্যান্ড ক্লিয়ার করে দিচ্ছে। পিটল্যান্ড ক্লিয়ার করে দেওয়ার কারণে বা ড্রেইন করে দেওয়ার কারণে অনেক বায়োডাইভার্সিটিওয়ালা জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা নেক্সট আমাদের কি ছিল কোয়েশ্চেন দেখি তো, বলেছে ক্লিয়ারিং পিটল্যান্ড ফরেস্টস, এই যে টু মেক ওয়ে ফর অয়েল পাম, আমরা মাত্রই অয়েল পাম পেলাম না, অয়েল পাম প্ল্যান্টেশনস ডিস্ট্রয় মানে কি, নষ্ট করছে, দ্য ড্যাশ অফ লোকাল এনভায়রনমেন্টের কি নষ্ট করছে বলেন তো, কোন জিনিসটা হারিয়ে যাচ্ছে? দেখেন তো আমাদের প্যাসেজে আছে না যে এই যে বিং লস্ট মানে কি, ডিস্ট্রয় করে দিচ্ছে। দিস ইজ নট রিয়েলি আ সিনোনিম, বাট ইন্ডিকেশন তো ওইদিকেই দিচ্ছে, রাইট? ইমপ্লাই করছে যে কোনো একটা জিনিস ডিস্ট্রয় করে দিচ্ছে। তো কি ডিস্ট্রয় করছে? এক্সট্রিমলি হাই বায়োডাইভার্সিটি ছিল যেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের আনসারটা কি হবে বলেন? আমাদের আনসারটা হবে বায়োডাইভার্সিটি। আচ্ছা, আনসারটা লিখি। আশা করি আপনারা বুঝতে পারছেন, লেখাটা নট ভেরি ক্লিয়ার, বাট ওকে। সো ভাইয়ার নাম নেজাদ, আচ্ছা। খায়রুল হাসান ভাইয়া লিখেছে আমার রিডিংয়ে 4.55 আসে, মকে মেন্টরসে কিভাবে ইমপ্রুভ করব। আচ্ছা, আপনার হচ্ছে মেন্টরসের মক তো এমনিতেই আমরা জানি কঠিন, অনেক ডিফিকাল্ট। সো ডিফিকাল্ট মক যেহেতু হয়, আপনি হচ্ছে মকের স্কোর নিয়ে ডিসহার্টেন হয়েন না। আপনি যেটা করবেন, ডিসকারেজ না হয়ে মক শেষ করেই, যেদিন আপনি মক দেবেন মকটা শেষ করে আমাদের সাপোর্ট সেন্টার, প্রত্যেকটা সাপোর্ট সেন্টারে আনসার শিটস দেওয়া থাকে। আপনি জাস্ট গিয়ে টিচারকে বা সাপোর্ট সেন্টারের যে কোনো রিসেপশন স্টাফকে বললেই হবে, আপনি আনসারটা নেবেন, আনসারটা দেখবেন, অ্যান্সারটা দেখে ওই দিনই আপনি মকের আনসারগুলো ম্যাচ করবেন। ম্যাচ করে হচ্ছে যেখানে প্রবলেম ফেস করছেন বা যে টাইপগুলোতে প্রবলেম ফেস করছেন ওই টাইপগুলো টার্গেট করতে হবে। আপনি বাসায় গিয়ে আনসারের জায়গাগুলি একটু ফাইন্ড আউট করবেন, যে আনসারটা রাইট হয়েছে ওইটারও জায়গাটা দেখার চেষ্টা করবেন, যেটা রং হয়েছে ওইটারও জায়গা দেখবেন। কারণ অনেক সময় হয় কি, আমরা রাইট আনসার লিখে ফেলি, যেমন ধরেন ট্রু লিখলেন, বাট ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নো যে আনসারটা আপনি কেন ট্রু দিয়েছেন। হয়তো আপনার মনে হচ্ছে ট্রু, এই জন্য আপনি ট্রু দিলেন, বাট অ্যান্সারটা হয়তো অন্য জায়গা থেকে ট্রু। যে কোনো প্যাসেজই আপনি যদি না বুঝেন, নিজের থেকে বুঝার ট্রাই করবেন, না বুঝলে আপনি অবশ্যই ইনস্ট্রাক্টরকে দেখাতে পারবেন। যদি ইনস্ট্রাক্টর, আপনি আমাদের স্টুডেন্ট না হয়ে থাকেন, শুধু মক টেস্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সাপোর্ট সেন্টারে আপনার খাতাটা নিয়ে এসে যে কোনো স্টাফকে বললেই হবে যে আমি এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই বা একটু ফিডব্যাক চাই। আমাদের সাপোর্ট সেন্টার ইনস্ট্রাক্টররা আপনাকে হেল্প করে দিবে সেক্ষেত্রে। ওকে, সো আপনি মেইনলি হচ্ছে প্রবলেমগুলি ফাইন্ড আউট করবেন। আর যেই টাইপগুলোতে প্রবলেম, ধরেন আপনার একটা মকে ম্যাচিং হেডিং সব ভুল গেল, তাহলে আপনার যেটা করা উচিত, আপনি কোনো একটা কেমব্রিজের বই নিয়ে, ধরেন কেমব্রিজ 17, কেমব্রিজ 16, অর ইভেন ওল্ড কেমব্রিজ বুকস হতে পারে, কেমব্রিজ 7, 8, যে কোনো একটা বই নিয়ে আপনি বসবেন। আপনি 3-4 দিন ধরে শুধু ম্যাচিং হেডিংসই করবেন। তো আপনি একটা টাইপ ধরেন বা দুইটা টাইপ ধরেন, 3-4 দিন ধরে ওইটাই সলভ করতে থাকেন, যতদিন পর্যন্ত আপনি নিজে কনফিডেন্ট না হন যে না, দিস ইজ হোয়াট আই নো অ্যাবাউট দিস টাইপ অ্যান্ড আই নো ইনাফ, যে এখন আমি পারবো, মোটামুটি কনফিডেন্ট, ততদিন পর্যন্ত একটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবেন। আশা করি হেল্প করবে। আমরা এখন স্টুডেন্ট হলে তো অবশ্যই ইনস্ট্রাক্টরে হেল্প পাবেন, সেক্ষেত্রে সাপোর্ট সেন্টারেও যেতে পারেন, নিজের টিচারকেও জিজ্ঞেস করতে পারেন। আমাদের যদি আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, আপনার কোয়েশ্চেন লিখেন, সমস্যা নেই, আমি দেখছি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, water is drained out of peatlands through the dash which are created by logging companies. So water is drained out of peatlands, মানে পানি ড্রেন করা নিয়ে বলছে। through the dash, কিসের মধ্য দিয়ে পানিটা ড্রেন করা হয়? which are created by logging companies, এটা বানানো হয় হচ্ছে, এটা এই ড্যাশগুলো যেগুলোর মাধ্যমে আমাদের ওয়াটারটা ড্রেন করা হচ্ছে পিটল্যান্ড থেকে, সেটা বানায় কারা? এবং এখানে আর আছে, তার মানে এটা আমাদের আনসারটা প্লুরাল হবে হচ্ছে আমাদের এই আনসার। আচ্ছা চলেন, এইখানে আর কিছু নাই, এটা ডান, রাইট? সো প্যারা ডি থেকে আমরা আর কোনো আনসার পেলাম না, আমরা তাহলে স্কিপ করছি প্যারা ডি। প্যারা ইতে চলে যাই। দেখেন তো প্যারা ইতে
পানি নিয়ে কিছু বলা আছে কিনা এবং পানিতে ড্রেন করা হচ্ছে এরকম কিছু আপনারা দেখতে পান কিনা। অথবা মেইন ফার্স্ট লাইনে কিন্তু একটা আমরা কিওয়ার্ড দেখতে পাই আমাদের কোয়েশ্চেনের, যেটা হচ্ছে লগিং কোম্পানিজ। দেখেন তো লগিং কোম্পানিজ দেখতে পান কিনা, আই গেস সবাই দেখতে পাচ্ছেন। সো আমরা এখান থেকে নেই দ্য ড্যামেজ স্টার্টস ওয়েন লগিং কোম্পানিজ, এই যে কিওয়ার্ড, অ্যারাইভ টু ক্লিয়ার দ্য ট্রিজ। ওকে, তো ওনারা এসে গাছগুলো ক্লিয়ার করে দেয়। দে ডিগ ডিচেস, ওনারা ডিগ করে মানে খনন করে। কি খনন করে? ডিচেস, একটা প্লুরাল ওয়ার্ড কিন্তু। ডিচ মানে কি বলেন তো? ডিচ মানে হচ্ছে খাদ। সো ওনারা ডিচেস খনন করে টু এন্টার দ্য পিট সোয়াম্পস বাই বোট। সোয়াম্প মানে বুঝি, সোয়াম্প মানে হচ্ছে জলাভূমি। সো জলাভূমিটাতে ঢুকার জন্য, নৌকা দিয়ে ঢুকার জন্য ওনারা হচ্ছে খাদ খনন করে বাই বোট অ্যান্ড দেন ফ্লোট দ্য লগস আউট। এবং ওনারা ওখান থেকে হচ্ছে লগগুলা, মানে যে গাছের যে আমরা গাছের কাণ্ড বলতে পারি, গাছের বডি যেটা, ওটাকে বের করার জন্য, লগগুলোকে বের করার জন্য ওনারা হচ্ছে বিভিন্ন খাদ খনন করে। দিজ আর দেন ইউজড টু ড্রেন ওয়াটার, এই যে এটা দিয়ে আবার পানিও বের করে আউট অফ দ্য পিটল্যান্ডস টু অ্যালাউ ফর দ্য প্ল্যান্টিং অফ কর্ন, অয়েল পাম, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, পাল্পউড। সো বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য ওনারা জায়গাটা ক্লিয়ার করে ফার্স্টে, আর পানিটা ড্রেন আউট করে কিসের মাধ্যমে? বিভিন্ন ডিচেস খনন করে, সেটা দিয়ে ওনারা হচ্ছে পানিটা বের করে নেয়। তাহলে বলেন তো আমাদের আনসারটা আমরা পেয়ে গেলাম না? আমাদের কোয়েশ্চেন ছিল পানিটা বের করা হয় থ্রু দ্য ড্যাশ উইচ আর ক্রিয়েটেড বাই দ্য লগিং কোম্পানিজ। তো ওনারা তো ডিচেস ক্রিয়েট করে, ডিচেস। তো আমাদের এই আনসারটা হয়ে গেল ডিচেস। পরের কোয়েশ্চেনটা আমরা কিন্তু মাথায় আছে আমাদের আরো দুইটা টাইপ আমাদের সলভ করতে হবে এবং ওগুলার আনসারও কিন্তু যে কোনো প্যারা থেকে আসতে পারে। সো লেটস মুভ অ্যাহেড। আমাদের পরের কোয়েশ্চেনটা আমরা দেখি। কোয়েশ্চেন 22 বলেছে ড্রেনিং পিটল্যান্ডস লিডস টু ড্যাশ। এটার ফলস্বরূপ কি আসে? সিরিয়াস প্রবলেম which can eventually result in coastal flooding and land loss. আচ্ছা, তো একটা সমস্যা হচ্ছে যেটার কারণে এই দুইটা প্রবলেম আবার হতে পারে। তো এখানে এই যে দেখেন কোলন দেয়া না, কোলন দেওয়ার মানে হচ্ছে এখানে একটা নাম, একটা টার্ম বসবে, টার্মের ডেফিনেশনটা দেয়া আছে আমাদের। ওকে, এই কোলনের মানে হচ্ছে, আমরা ছোটবেলায় মনে আছে ওয়ার্ড মিনিং লিখতাম, তো অনেক সময় আমরা কোলন দিতাম। কোলন দেওয়ার মানে হচ্ছে এই ওয়ার্ডটার মিনিং দেয়া, ডেফিনেশন দেয়া। তো আসেন তো দেখি কোন প্রবলেমটা এখানে চাচ্ছে ওরা, যেখানে কোস্টাল ফ্লাডিং হয় আর ল্যান্ড লস হয় এবং এটা ড্রেনিংয়ের কারণে হচ্ছে। আমরা কি প্যারা ইতে দেখতে পাই কিনা? তো আসেন তো আমরা এখানে কি ফ্লাডিং নিয়ে কিছু দেখতে পাই কিনা, ল্যান্ড লস নিয়ে কিছু দেখতে পাই কিনা, বা কোনো প্রবলেমের নাম যেটা ক্রিয়েটেড হচ্ছে। তো আমরা এই যে ওয়ান্স দ্য ওয়াটার হ্যাজ ড্রেইনড অ্যাওয়ে, তারপরে ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি আসে, দেন ব্রেক ডাউন দ্য কার্বন। ওকে, মিনওয়াইল দ্য রিমাইন্ডার অফ দ্য solid matter in the peat starts to move downwards in a process. আচ্ছা, একটা প্রসেসের নাম বলেছে known as। আমাদের আমি মাত্র বললাম না যে একটা টার্ম হতে পারে, টার্ম যে কোনো একটা নাম হতে পারে যেটা ডেফিনেশন দেয়া। দেখেন তো একটা প্রসেস known as subsidence, সাবসিডেন্স আবার ডাবল স্টার দেয়া, তার মানে এটার ডেফিনেশন দেয়া আছে। সাবসিডেন্সের কারণে কি ফ্লাডিং হয় কিনা, এখানে কোথাও ফ্লাডিং দেখতে পাই কিনা চলেন তো। আমাদের ফ্লাডিং কনসিকুয়েন্সেস বলছে ট্রপিক্স 4 সেন্টিমিটার সেঞ্চুরি ল্যান্ডস্কেপস, এই যে উইল বিকাম ফ্লাডেড। ওকে, তো এরকম সুমাত্রা, বর্ণেও এরকম কিছু জায়গাতে ফ্লাডেড হয়ে যাবে, মানে ডুবে যাবে। অ্যাজ দ্য পিট ড্রপস বিলো ওয়াটার, এটা পানির নিচে চলে যাবে, ড্রপস বিলো ওয়াটার লেভেল সেজ সিলভিয়াস। আচ্ছা, এই যে আমাদের একটা নামও পেয়েছি আমরা, কিন্তু এখানে ওইরকম কোনো স্টেটমেন্ট আমরা পাইনি এখনো। আসেন আগাই। ইটস আ হিউজ ক্যাটাস্ট্রফি দ্যাটস ইন প্রিপারেশন, সাম প্রভিন্সেস উইল লুজ। আচ্ছা, এই যে কিছু, মানে এখানে অনেক বড় একটা বিপর্যয় হবে, কিছু প্রভিন্স মানে কিছু প্রদেশ থেকে 40% ল্যান্ড মাস হারিয়ে যাবে। লুজ মানে কি বলেন তো? ল্যান্ড লস না, ল্যান্ড মাস মানে হচ্ছে জমির অংশ হারিয়ে যাবে। তাহলে আমাদের কোয়েশ্চেনে দেখেন তো বলা ছিল না ল্যান্ড লস, এবং এখানে বলেছে
কোস্টাল ফ্লাডিংও হবে, ল্যান্ড লসও হবে। আর প্রসেসটার নাম আমরা কি পেয়েছিলাম বলেন তো, নামটা কি ছিল? এই যে আ প্রসেস নোন অ্যাজ সাবসিডেন্স। তাহলে আমাদের আনসারটা হয়ে গেল সাবসিডেন্স। দেখেন আপনারা কি বুঝতে পারছেন কি না, না বুঝলে কমেন্টে বলেন। এবং হচ্ছে আমরা আই গেস আমরা গ্যাপ ফিলিংগুলো করেছি, এটা ইজি ছিল। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আই থিঙ্ক ইট ওয়াজ কোয়াইট ইজি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটাতে হয়তো অনেকের একটা প্রবলেম হবে, এই কোয়েশ্চেনটাতে হয়তো একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে ডাইরেক্টলি আমরা অনেক সময় কিওয়ার্ড পেলেও সেন্টেন্সে কোন ওয়ার্ডটা যে উঠাবো, যেরকম অনেকে আমরা জানি যে নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস ইউজুয়ালি আনসার হয়, রাইট? কিন্তু নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, অথবা একটা সেন্টেন্সে যখন 3টা নাউন থাকে কোনটা উঠাবো, এরকম প্রবলেমস হয়। তখন আমাদের একটু খেয়াল করতে হবে সিঙ্গুলার প্লুরালের কোনো ইন্ডিকেশন আছে কিনা, অথবা কিছু ট্রিক কাজে লাগাতে হবে। যেমন এখানে আমরা দেখেছি যে একটা ডেফিনেশন দেওয়া, তার মানে একটা নাম হবে। সো এরকম জিনিস একটু কাজে লাগিয়ে আমরা হচ্ছে আনসারটা অনেক সময় গেস করতে হইতে পারে, রাইট? সো আমরা আমাদের এই কোয়েশ্চেনটা দেখলাম। এখন আসেন আগাই। আমি কিন্তু নতুন কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, আমি জানি না আপনারা কমেন্ট করছেন কি না। করলে বলবেন, একটা কমেন্ট বাম্প করবেন, তখন আমরা দেখব। এখন আসেন আমরা হলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট বলতে আমাদের তো 2টা টাইপ বাকি। সো আমরা দেখি তো এই 2টা স্টেটমেন্ট ছিল আমাদের ইনহ্যাবিটেন্টরা বেনিফিট পাচ্ছে কিনা, আর হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে কিনা। আর 3টা স্টেটমেন্ট বাকি ছিল, যেটা আমরা এই একজনের নাম আমাদের ডান অলরেডি, তার মানে আমরা অপশন হচ্ছে যে পিটার ভেনেক, ওনাকে পেয়ে গিয়েছি। ওনাকে আর এত বেশি গুরুত্ব দিয়ে না খুঁজলেও হবে, বাকি 3জনকে আমরা খুঁজবো। তো চলেন তো আমরা পরে প্যারাতে যাই। প্যারা এফে ক্লাসিফিকেশন খোঁজার নিয়মটা কি, যেহেতু এটা সিকোয়েন্সে থাকবে না, আমরা নামগুলো খুঁজবো। এখন আমরা ন্যারোড ডাউন করে ফেলেছি, আমাদের কোয়েশ্চেন্স এখন কম। সো আমাদের এখন পুরা প্যারা দেখতে হবে না, আমরা উক্তিগুলা দেখব, নাম যেখানে থাকবে। এবং আমাদের যে ইনফরমেশন 2টা বাকি ছিল ম্যাচিং ইনফরমেশনে, যে বেনিফিট পাচ্ছে কি না, আর হচ্ছে ওদের একটা ছিল বেনিফিট নিয়ে, আরেকটা কি ছিল দেখছেন, আমি নিজেই কোয়েশ্চেন ভুলে যাই। আরেকটা ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে কিনা। দেখলেন, ইটস নর্মাল কোয়েশ্চেন ভুলে যাওয়া। তো আসেন আমরা এখান থেকে দেখি তো। ফার্স্টেই নাম দেখা যাচ্ছে ডেভ টিকনার। তো এখানে বলেছে হচ্ছে ওয়াইল দিস ইন্ডাস্ট্রিজ ব্লা ব্লা ব্লা, ওকে। এই নামটা আমরা একটু আগেও পেয়েছিলাম। বিলিভস দ্যাট মোর সাটল ইম্প্যাক্টস ক্যান বি ইভেন মোর ডেভাস্টেটিং। ওকে, ডেভাস্টেটিং মানে কি বলেন তো? ডেভাস্টেটিং ওয়ার্ডটার বাংলা কি জানেন আপনারা? একটু লিখেন তো কমেন্টে। ডেভাস্টেটিং মানে জানেন কি না লেখেন তো। শান্ত শেখ ভাইয়া, ম্যাম, কুড ইউ প্লিজ গিভ মি দিস লেকচার শিট। কোন লেকচার শিটটা চাচ্ছেন ভাইয়া? এটা তো আমরা কেমব্রিজের জাস্ট বই থেকে স্লাইডস বানিয়েছি, এটা তো আপনাদের বই থাকবে, সো ইউ ক্যান ফলো ফ্রম দ্য কেমব্রিজ বুক। অন্য কোনো লেকচার শিট হলে আপনি বলেন কোন শিটটা চাচ্ছেন। আর আমরা আগাই প্যাসেজে হচ্ছে বলেছে সেডিমেন্ট রান অফ। আচ্ছা, সেডিমেন্ট মানে কি জানি? সেডিমেন্ট মানে হচ্ছে পলি মাটি থাকে না? সো সেডিমেন্ট রান অফ অ্যান্ড ফার্টিলাইজার্স ক্যান বি প্রিটি ইনভিজিবল। সো এটাও চলে যায়, এবং ফার্টিলাইজারটাও অনেক সময় ইনভিজিবল থাকে, মানে বেশ চোখে পড়ে না আর কি, জিনিসটা খুব বেশ ইনভিজিবলই থাকে, চোখে পড়ার মতো না, সেজ টিকনার। আচ্ছা, আর একটা স্টেটমেন্ট আছে, ওভার এক্সট্রাকশন অফ ওয়াটার ইজ ইকুয়ালি ইনভিজিবল। আর একটা জিনিসও ইনভিজিবল, মানে চোখে পড়ে না। ওকে, ওভার এক্সট্রাকশন মানে কি? মানে হচ্ছে বেশি পানি নিয়ে নেয়, নিতে বেশি পানি নেওয়া হয়ে গেল, কিন্তু এটা চোখে পড়লো না। ইউ ডু গেট শক স্টোরিজ অ্যাবাউট রিভার্স রানিং রেড অর ইভেন ক্যাচিং ফায়ার। অনেক সময় দেখা যায় নদী লাল হয়ে গিয়েছে, নদীতে আগুন লেগে যাচ্ছে, বাট দেয়ার সেলডম মানে কি বলেন তো? সেলডম মানে হচ্ছে কদাচিৎ, মানে খুব কমই, রেয়ারলি, ওয়ান বিগ ইম্প্যাক্ট। খুব কমই এরকম দেখা যায় যে কোনো একটা বিগ ইম্প্যাক্ট হয়েছে দ্যাট রিয়েলি হার্টস আ ওয়েটল্যান্ড। তার মানে ছোট ছোট কাজ থেকেই ওয়েটল্যান্ডের ডিস্ট্রাকশনটা হয়, এটা ডিস্ট্রয়েড হচ্ছে ছোট ছোট কাজ দিয়ে, অনেকের চোখে পড়ে না, ইনভিজিবল থাকে। একটা বড় কারণ খুব কমই দেখা যায়। টিকনার ডাজ নট ব্লেম এনিওয়ান, উনি কাউকে দোষ দেয় না, ফর ডেলিবারেট
ড্যামেজ। ডেলিবারেট মানে কি বলেন তো? ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত। উনি বলে যে এটা কারো ইচ্ছাকৃত ড্যামেজ না। হাউএভার আই হ্যাভ ওয়ার্কড অন ওয়েটল্যান্ড ইস্যুস ফর 20 ইয়ার্স। উনি এটাতে কাজ করেছে ইস্যুতে 20 ইয়ার্স ধরে, অ্যান্ড হ্যাভ নেভার মেট এনিবডি। উনি কখনো এমন কাউকে দেখে নাই হু ওয়ান্টেড টু ড্যামেজ ওয়েটল্যান্ড। উনি এমন কাউকেই কখনো দেখেননি যে হচ্ছে ইচ্ছা করে ওয়েটল্যান্ডটা ড্যামেজ করতে চায়। ডেলিবারেট ড্যামেজ চায় না, হু ওয়ান্টেড টু ড্যামেজ। উনি কখনো এরকম কাউকে পায় নাই যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করতে চায়। আমাদের কিন্তু ইন্টেনশনাল ড্যামেজের একটা অপশন ছিল, আপনাদের কি মনে আছে? দেখেন তো এখানে ইন্টেনশনাল ড্যামেজ, এই যে এটা দেখেন তো, পিপল কজ হার্ম টু ওয়েটল্যান্ডস উইদাউট হ্যাভিং এন ইন্টেনশন। মাত্র বললো না যে উনি কখনো ডেলিবারেট ড্যামেজ দেখে নাই? তাহলে এটা কে পেয়েছে? এটা কোন ভাইয়া বললো? এই যে ডেভ টিকনার। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে বলেন তো? আমাদের আনসারটা হয়ে যাবে ডি 23-তে। আমরা একবার চেক করে নেই, টিকনার বললো না এটা, এই যে ডেভ টিকনার। তাহলে আমাদের একটা আনসার হয়ে যাচ্ছে ডি। আপনারা কি নেক্সট ভয়ানক বিধ্বংসী? ইয়েস ইয়েস, ইউ আর রাইট। আমাদের ডেভাস্টেটিং ওয়ার্ডটার মিনিং জানতে চেয়েছিলাম, আপনারা ঠিক বলেছেন। তো এখন আসেন আমরা যদি এই আনসারটা বুঝে থাকি, দেখেন পরে আরেকটা লাইনেও বলেছে, এই যে আরেকটা উক্তি, ইট ইজন্ট সামথিং দ্যাট পিপল জেনারেলি সেট আউট টু ডু। সেট আউট মানে কি বলেন তো? সেট আউট একটা ফ্রেজ, কিন্তু সেট আউট টু ডু মানে এটা করতে মানুষ বের হয় না, বা এটা করতে হয়তো ইন্টেনশন নিয়ে নামে নাই যে এটাই করবো আমি, এই ড্যামেজটা করতে হবে আমার। বাট কোয়াইট অফেন the effects simply come from people trying to make a living. তো মানুষ হচ্ছে মেক আ লিভিং মানে কি বলেন তো? জীবিকা নির্বাহ করা, তাই না? তো হয়তো মানুষ নিজের জন্য একটা জীবিকা খুঁজে, জীবিকার সন্ধানে কিছু একটা করে, এই পিটল্যান্ড থেকে পানি সরায় ফেলে, বাট দেন ইট ডাজন্ট মিন যে ওরা ড্যামেজ করার জন্যই নামলো। ওরা নিজের ইচ্ছায়, মানে নিজের কাজের জন্য নামছে, নিজ ইচ্ছায় ড্যামেজ করতে নামে নাই। ওকে, এই প্যারা থেকে আমাদের একটা আনসার চলে আসছে। আমরা কিন্তু এখানের কিছু এখনো পেলাম না, অ্যাপ্রিসিয়েট করা নিয়েও পেলাম না, ওদের বেনিফিট কন্টিনিউ করতেছে সেটা নিয়েও পেলাম না, আমরা তো ড্যামেজই পেলাম। তাহলে আসেন আমরা পরের প্যারাতে চলে যাই। প্যারা এফ ডান, প্যারা জি অ্যান্ড এইচ আমাদের বাকি আছে। এখন প্যারা জি অ্যান্ড এইচ এর মধ্যে আমরা যদি দেখি, ফার্স্ট লাইনেই প্যারা জিতে সিলভিয়াস আছে, সিলভিয়াস। তো বলা আছে সিলভিয়াস অলসো একনলেজেস। একনলেজ করা মানে কি? একনলেজ করা মানে উনি এটাকে মানে এই জিনিসটাকে আইডেন্টিফাই করেছে, বা উনি এই জিনিসটা নোটিস করেছে এবং উনি মানছে যে এটা হচ্ছে। সো সিলভিয়াস অলসো একনলেজেস দি ইম্পর্টেন্স অফ ইনকাম জেনারেশন। এই যে মনে হয় আমাদের একটা স্টেটমেন্ট ছিল যে মানুষের বেনিফিট কন্টিনিউ করতে হবে, ওরকম কিছু থাকতে পারে। বলছে ইটস নট দ্যাট, এই যে স্টেটমেন্ট শুরু, ইটস নট দ্যাট উই জাস্ট ওয়ান্ট টু রিস্টোর দ্য বায়োডাইভার্সিটি অফ ওয়েটল্যান্ডস। এটা এমন না যে আমরা শুধুমাত্র বায়োডাইভার্সিটি রিস্টোর করতে চাই, উইচ উই ডু, বাট উই রেকগনাইজ দেয়ার ইজ এ নিড, একটা প্রয়োজন আছে টু প্রোভাইড অ্যান ইনকাম ফর লোকাল পিপল। এই যে লোকাল মানুষের জন্য একটা ইনকামও প্রোভাইড করতে হবে। This approach is supported by IWMI. The idea is, আরেকটা স্টেটমেন্ট আছে না, the idea is that people in a developing country will only protect developing countries এ মানুষ। আচ্ছা, ডেভেলপিং কান্ট্রিজের কথা কেন স্পেসিফিকলি বললো এখানে? কারণ হচ্ছে ডেভেলপড কান্ট্রিজে মানুষ তো হয় এনভায়রনমেন্ট নিয়ে অনেক সময় কনসিয়াস থাকে, ওনাদের যথেষ্ট রিসোর্সেস থাকে কনসিয়াস হওয়ার মতো। বাট ডেভেলপিং কান্ট্রিজে কি হয়, মানুষ নিজের অভাব নিয়েই ব্যস্ত থাকে, সো ওখানে তো চিন্তা করার মতো টাইম থাকে না। তো হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজে তখনই ওয়েটল্যান্ডস প্রোটেক্ট করবে মানুষ, ইফ দে ভ্যালিউ অ্যান্ড প্রফিট ফ্রম দেম। এই যে যদি উনারা এটা ভ্যালিউ করতে শিখে এবং এটা থেকে প্রফিট পায়। এখন আমাদের প্রফিট পাওয়া নিয়ে বলেন তো দেখি আপনারা এখান থেকে কোনো আনসার আসছে কিনা, আমাদের কোনো আনসার কি আসছে কিনা। কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম মনে আছে আপনাদের? দেখেন তো, দেখি তো কমেন্টে।
ম্যাম আপনি সলভ করলে তো সবই সহজ লাগে। হ্যাঁ এটা সত্যি, কেউ সলভ করে দিলে তো সহজই লাগে, নিজে করতে গেলে আমাদের প্রবলেমটা হয়। নিজে করলে প্রবলেম কেন হয় জানেন? একটা মেইন রিজন হলো, একটা তো হচ্ছে আমরা বুঝি কম, ওয়ার্ডস হয়তো কম জানি, এটার জন্য একটু প্রবলেম হয়। আর না বুঝার আরেকটা মেইন রিজন হলো কি, আমরা যখন সেন্টেন্স পড়ি আমরা ইন্টোনেশনটা ঠিক রাখতে পারি না। ইন্টোনেশন আমরা স্পিকিং ক্লাস যেদিন নিব ওই দিন কথা বলবো, বাট ইন্টোনেশন নিয়ে একটু হালকা করে বললে, ধরেন আমরা সেন্টেন্স শুরু করলাম, আপনারা কিভাবে সেন্টেন্সগুলো অনেক সময় পড়েন, আমি দেখি যে স্টুডেন্টরা অনেক সময় এক টানা দাড়ি কমা বাদ দিয়ে, যেমন ধরেন এই সেন্টেন্সটা যদি পড়ি, ফর সাস্টেইনেবিলিটি ইটস এসেনশিয়াল দ্যাট লোকাল পিপল আর ইনভলভড ইন ওয়েটল্যান্ড প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং অ্যান্ড হ্যাভ ক্লিয়ার রাইটস টু ইউজ ওয়েটল্যান্ডস, বলে ফুল স্টপে গিয়ে থামলাম। এখন তো কিছুই বুঝলাম না, কিন্তু আমরা যখন এটাকে ইন্টোনেশন ঠিকভাবে পড়বো, দাড়ি কমাটা ঠিকভাবে মনে রাখবো, যে ফর সাস্টেইনেবিলিটি মানে সাস্টেইনেবিলিটির জন্য, ইটস এসেনশিয়াল এটা দরকার, that local people are involved in wetland planning and decision making. Local people are involved in wetland planning and decision making and have clear rights to use wetlands. এবং ওদের ক্লিয়ার রাইটসও আছে। এখন দেখেন তো, ফার্স্ট টাইম যখন পড়লাম, আমি দাড়ি কমা অগ্রাহ্য করে পড়ে গেলাম, তখন যে কঠিনটা লাগলো সেটা হচ্ছে আমরা বাসায় যেভাবে মাঝে মাঝে পড়ি, আর এখন যে পড়লাম একটু টোনটা চেঞ্জ করে করে, কোথায় স্ট্রেস দিতে হবে কোথায় না দিতে হবে সেই জিনিসটা, এটাতে আমাদের কাছে বেটার লাগলো না সেকেন্ড টাইম। সো এই জিনিসটা আমাদের যদি ঠিক করতে হয়, আমাদের কি করা উচিত? আমরা করতে পারি হচ্ছে, ইউটিউবে গেলে আপনারা অনেকগুলি দেখবেন হচ্ছে বিভিন্ন ধরনের পডকাস্ট তো আমরা শুনবই, বাট ইন্টোনেশনের জন্য যেটা করতে পারি আমরা, যে কাউকে সামনে রেখে, যদি ভালো কোনো স্পিকার থাকে আপনার পরিচিত যে ইংলিশ ভালো বুঝে, তাকে নিয়ে আমরা বসতে পারি, পড়তে পারি। ওর হচ্ছে আমরা অডিও বুক শুনতে পারি ইউটিউবে, যেটা অ্যাভেলেবল। অডিও বুক হচ্ছে কোনো একটা বইয়ের হয়তো পেজ বাই পেজ পড়ে পড়ে যাচ্ছে, লাইন বাই লাইন পড়ছে, আপনি সামনে বইটা নিয়ে বসলেন, অথবা ইউটিউব থেকে ক্যাপশন অন করে দেখলেন, তখন অডিও বুকও শুনলেন, নিজেও পড়লেন, তাহলে আপনার ইন্টোনেশনটা ঠিক হবে। ঐশী আসছে, হ্যালো মিস, হ্যালো ঐশী। আমাদের ম্যাম, ইফ আই রাইট ডাউন অ্যান্সার্স ইন ক্যাপিটাল লেটার্স, সাম ইন স্মল লেটার্স অ্যান্ড সাম ইন proper case, will it affect my listening and reading scores in IELTS final exam? No, it won't. আপনি যদি অ্যান্সারটা লিখেন, আপনি অ্যান্সারটা অল ক্যাপস লিখতে পারেন আর ব্লক লেটার্সে লিখতে পারেন, আপনি অল স্মল লেটার্সে লিখতে পারেন, মিক্স অ্যান্ড ম্যাচ করে, মিক্স অ্যান্ড ম্যাচ মানে মাঝখানে ক্যাপিটাল স্মল লেটার করেন না, দেখতে বাজে লাগবে, বাট ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে বাকিগুলো স্মল লেটার দিতে পারেন, সমস্যা নেই। তামিমা আপু, হাই ম্যাম, হ্যালো আপু। আমাদের আরেকটা ভাইয়া লিখেছে, আপু খাতা কলমের দিন শেষ, এখন দেখাইতে পারবো না, কম্পিউটার দিয়ে কিভাবে মার্ক করব? আচ্ছা, আমরা কিন্তু মার্ক করতে পারবো কম্পিউটারে, আমরা হাইলাইট করতে পারবো, এটা আমরা অনেকেই জানি না। কম্পিউটারে কিন্তু হাইলাইটিং অপশন থাকে, আমরা হাইলাইট করতে পারবো। হ্যাঁ, আন্ডারলাইন হয়তো করতে পারছি না, হাইলাইটিং টুল থাকলে কিন্তু আর কিছু লাগে না। অনেকের এটা আমাদের একটা, যেহেতু আমরা সারা জীবন পেপার দিয়েই করে আসছি, আমাদের একটা অনেক স্ট্রেস হচ্ছে সব স্টুডেন্টদের, যে সামনে আমরা কিভাবে পারবো বা এটা কি হবে কি না, এটা নিয়ে তো স্ট্রেস করার দরকার নাই। কম্পিউটার দিয়ে প্র্যাকটিস করেন, আপনার মাইক্রোসফট ওয়ার্ডেই প্র্যাকটিস করতে পারেন, কয়েকদিন প্র্যাকটিস করলে আই থিঙ্ক এটা কোনো ঝামেলা হবে না। হাই মিস, হ্যালো। লিসেনিংয়ে আনসারের সময় দিবে না শুনলাম। লিসেনিংয়ে আমরা হয়তো 10 মিনিট টাইমটা না পাচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা সেকশনের পরে, প্রত্যেকটা পার্টে পরে তো 30 সেকেন্ডস টাইম থাকে, তো আপনি ওই টাইমে আনসারটা রিচেক করে নিতে পারবেন। আর লিসেনিং তো এমনি তো একবার আনসার দেওয়ার পরে রিচেক করার কিছু নাই, রাইট? সো আপনি বাসায়, আমি বলি যেটা, যে আপনি এখন থেকেই কম্পিউটারের প্র্যাকটিসটার জন্য ইউটিউবে বা যে কোনো ওয়েবসাইটে আপনি লিসেনিংটা প্লে করে দিলেন ফোনের মধ্যে, আর ল্যাপটপে বা কম্পিউটারে আপনি আনসারগুলো টাইপ করলেন সাথে সাথে, তাহলে আপনার টাইপিং স্পিডটাও ঠিক হয়ে গেল আর আপনার অভ্যাসটাও হয়ে গেল। এখন আসেন, অনেক কমেন্টস পড়েছি আমাদের, কিন্তু আবার টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা আগাই। সো বলেন, এখান থেকে আমরা কোথায় আছি? প্যারা জিতে আছি। প্যারা জি থেকে আমরা কি কোনো আনসার পাই কিনা বলেন তো? প্যারা জিতে এখানে বলা আছে যে ওরা ভ্যালু করবে তখনই যখন ওরা এটা থেকে বেনিফিট পাবে, এবং হলো ওদেরকে কি করতে হবে? ইনভলভড রাখতে হবে। কিসের মধ্যে ইনভলভ রাখতে হবে? ডিসিশন মেকিংয়ে, আর হচ্ছে
আমাদের ওদের যে প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং কি, প্ল্যানিং মানে কি বলেন তো, প্ল্যানিং মানে কি ফিউচারের কথা বোঝায় না, যে সামনে আমরা কি প্ল্যান করতে চাই। তো প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং দেখেন তো আমাদের কোন কোয়েশ্চেনটা, এটা তো না, আমাদের এই কোয়েশ্চেনটা দেখেন তো, এটা they must be included in the discussions about future of these areas। তাহলে ফিউচার নিয়ে ওদেরকে ইনক্লুড করতে বললো না, তাহলে আমাদের এই আনসারটা কে বলেছে, এটা কে বলেছে, এটা বলেছে হলো সিলভিয়াস, এটা বলেনি, বলেছে হচ্ছে এই যে ম্যাককার্টনি। দেখেন একটা প্যারাতে অনেক সময় দুইটা নাম দিবে কনফিউজ করার জন্য, আমরা কনফিউজড হব না, ভালো মতো দেখবো। সিলভিয়াস যে কথাগুলো বলেছিলেন ওটার সাথে আমাদের আনসারটা ডাইরেক্টলি রিলেটেড না, ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে ম্যাককার্টনির কথাটা থেকে। এই যে প্ল্যানিং ডিসিশন মেকিং এসেনশিয়াল লোকাল পিপল ইনভলভড, তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাচ্ছে, আমাদের 23 আনসারটা এ হয়ে যাচ্ছে, এই যে ম্যাথিউ ম্যাককার্টনি। এখন আমরা হচ্ছে চলে যাব আমাদের পরের কোয়েশ্চেনে, যেটা হলো আমাদের পরের প্যারাতে। সো এই প্যারাটা দেখবো আমরা। এই প্যারাটা দেখার পরে ধরেন আমরা অনেক সময় কি হইতে পারে যে আমরা তো প্যাসেজের সব কিছু পড়ি নাই, তো পড়তে পড়তে আমাদের কিছু জায়গা হয়তো মিসিং গেল, আমরা সব লাইন বাই লাইন তো পড়ি নাই। তো যখন মিসিং ইনফরমেশন থাকে, আমাদের হয়তো একটা দুটো কোয়েশ্চেন বাকি থেকে গেল, তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা লাস্ট প্যারা পড়ার পরে যদি আনসারটা না পাই, আমরা আবার ফেরত যাব, গিয়ে দেখবো যে এই প্যারাগুলো দাগানোই আছে অলরেডি, একবার স্কিম করে নিব, তাহলে আমরা আনসারটা ইজিলি পেয়ে যাব। মুন্না ভাইয়া আসছে, হ্যালো মুন্না ভাই, কি অবস্থা? আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের পরের প্যারাটাতে। আসেন পড়ি। প্যারাটাতে বলেছে দ্য ফরচুনস অফ ওয়েটল্যান্ডস উড বি ইমপ্রুভড, সিলভিয়াস সাজেস্ট, আবারও সিলভিয়াস আসছে। সিলভিয়াসকে আমরা একবারও আনসারে নিয়েছি মনে হয়, নেই। ইফ মোর গভর্নমেন্টস রেকগনাইজ দ্য লং টার্ম ভ্যালিউ, আচ্ছা আরও গভর্নমেন্টরা যদি এটার লং টার্ম ভ্যালিউটা বুঝে তাহলে এটা বাড়বে, ওয়েটল্যান্ডের আমাদের ইমপ্রুভমেন্ট আসবে। ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস, আরে এখানে তো বলেছে ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস, এবং এটা কে বলেছেন, হি সেজ। এখানে হিটাকে বলেন তো, হিটা হচ্ছে এই যে সিলভিয়াস। তাহলে সিলভিয়াস বলেছেন যে ডিফারেন্ট গভর্নমেন্টসের ডিফারেন্ট অ্যাটিটিউডস আছে। অ্যাটিটিউড মানে কি, আমাদের কি এখানে ছিল না এই যে অফিসিয়াল পলিসিস ভ্যারি ফ্রম ওয়ান নেশন টু দি আদার, মানে টু দ্য নেক্সট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম না, দেখেন পড়তেই, ডিফারেন্ট গভর্নমেন্টস হ্যাভ ডিফারেন্ট অ্যাটিটিউডস, এটা তাহলে সিলভিয়াস বললেন, আর এই যে আমাদের সিলভিয়াসই বাকি ছিল, তাহলে আমরা আরেকটা আনসার পেয়ে গেলাম, অপশন সি। এখন আমাদের বাকি সব হয়ে গেছে, দুইটা স্টেটমেন্টই বাকি আছে। একটা হচ্ছে inhabitants of wetland regions continue to benefit from them, এটা, আর আরেকটা বাকি ছিল যে beginning to appreciate the value। আসেন তো দেখি আমরা আমাদের প্যাসেজে গেলে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, আর হচ্ছে আমরা এই প্যারাতে একটা জায়গা পেয়েছিলাম যে যদি ওরা ভ্যালিউ করে প্রফিট করে ওটা থেকে, তো প্রফিট করা মানে তো হচ্ছে ওরা কন্টিনিউ করতেছে বেনিফিট, সেটা হতে পারে একটা ইন্ডিকেশন। আসেন আমরা এই প্যারাটা পড়ে নেই, তারপরে আমরা শিওর হতে পারবো। সেই প্যারাতে বলেছে he says and goes on to explain that some countries place a high priority on restoring wetlands, তো কিছু কান্ট্রিরা প্রায়োরিটাইজ করে বেশি, while others still deny the issue, কিছু কয়েকজন মানে কয়েকটা কান্ট্রি আবার হচ্ছে এটা ডিনাই করছে পুরোপুরি। ম্যাককার্টনি ইজ cautiously optimistic, উনি আবার অপটিমিস্টিক মানে কি বলেন তো, অপটিমিস্টিক মানে হচ্ছে উনি আশাবাদী। however awareness of the importance of wetlands is growing, awareness of the importance of wetlands is growing, awareness is growing মানে কি বলেন, মানুষ এখন অ্যাওয়্যার হচ্ছে বেশি বেশি, এটা নিয়ে কোন কোয়েশ্চেনটার সাথে মিলে বলেন তো,
আমাদের অ্যাওয়ারনেসের সাথে কোন কোয়েশ্চেনটা মিলে বলতে পারবেন? বলেন। আমরা যদি এটার আনসারটা নেই কোনটা নিব বলেন তো এখান থেকে? একদম ইজি আনসার কিন্তু, এই যে অ্যাওয়ারনেস ইজ গ্রোয়িং, মানে আস্তে আস্তে বাড়ছে অ্যাওয়ারনেসটা। আচ্ছা, অনেকটা এটার ইন্ডিকেশন না, বিগিনিং টু অ্যাপ্রিশিয়েট দ্য ভ্যালু। তাও আমরা যদি কনফিউজ থাকি, আসেন দেখি আগাই। He says it's true that wetland degradation still continues at a rapid pace. এখনো অনেক দ্রুত ডিগ্রেডেশন হচ্ছে, বাট মাই ইমপ্রেশন ইজ দ্যাট থিংস আর স্লোলি চেঞ্জিং। কিন্তু থিংস আর চেঞ্জিং মানে জিনিস চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে ওয়েটল্যান্ড ডিগ্রেডেড হচ্ছে, এটা ট্রু, এখনও র্যাপিড পেসে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানুষ এটাকে ভ্যালিউ করতে পারছে। তাহলে বলেন তো এখান থেকে কোন আনসারটা হবে? জলদি বলেন, কারণ আমাদের হচ্ছে আবার রাইটিংয়ে যেতে হবে, রাইটিংয়ের আনসারটা আমাদের বের করতে হবে। এখান থেকে কিন্তু এই লাইনটা যেটা, এখান থেকে আমাদের অ্যাওয়ারনেস গ্রোয়িং, তার মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন বাড়ছে। অ্যাওয়ারনেস গ্রোয়িং মানে হচ্ছে পিপল আর অ্যাপ্রিসিয়েটিং দ্য ভ্যালিউ। কি বাজে লেখা। ওকে, সো তাহলে আমরা আরেকটা আনসার পেলাম, দেখেন তো, বিগিনিং টু অ্যাপ্রিশিয়েট, এটা তাহলে এইচ হয়ে গেল না, এবং এটা এ ছিল, এটা বি ছিল। লাস্ট একটা স্টেটমেন্ট আমাদের বাকি, ওনারা হচ্ছে কন্টিনিউ টু বেনিফিট। আসেন তো দেখি আমরা প্যারাজিটা, আমরা ডাউট হচ্ছিল আমাদের একটু, সাসপেক্টিং প্যারাজি। আসেন প্যারাজিটা আরেকবার, এবার আমরা একটু থরলি রিড করে ফেলবো, যেহেতু আমাদের এখানে একটুখানি ইন্ডিকেশন পাওয়া গিয়েছে। আসেন তো দেখি, সিলভিয়াস অলসো অ্যাকনোলেজেস দ্য ইম্পর্টেন্স অফ ইনকাম জেনারেশন। এই যে ইম্পর্টেন্স অফ ইনকাম জেনারেশন, it's not that we just want to restore the biodiversity, which we do, but we recognize there's a need to provide an income for local people. So ওনারা বলছে, এই যে সিলভিয়াস বলছে যে ওনার কথা হলো যে এমন না আমরা শুধু বায়োডাইভার্সিটি ইমপ্রুভ করতে চাই, সেটা অবশ্যই চাই, বাট দেন আমরা এটাও বুঝি যে এটা ইম্পর্টেন্ট যে লোকাল পিপলের জন্য একটা ইনকাম সোর্স প্রোভাইড করা। This approach is supported by IWMI. The idea is that people in a developing country will only protect wetlands if they value and profit from them. তার মানে ইম্পর্টেন্সটা বুঝাচ্ছে না যে ওয়েটল্যান্ড নিয়ে তখনই ওনারা মাথা ঘামাবে যখন হচ্ছে ওনাদের এখানের মধ্যে কোনো প্রফিট থাকবে। প্রফিট মানে কি? প্রফিট মানে কি বেনিফিট বলতে পারি না আমরা? বেনিফিট মানে অ্যাডভান্টেজ বুঝি, বাট বেনিফিট মানে তো লাভও বুঝি, রাইট? তাহলে আমাদের অ্যান্সারটা আমরা আসলে পড়েছিলাম, একটু কনফিউজ ছিলাম হয়তো, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে জি। ওকে, সো এই কোয়েশ্চেনটা হয়ে গেল। এখন বলেন আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না থাকলে আমরা হচ্ছে গিয়ে কুইকলি একটা রাইটিং টাস্ক দেখব। নাই, আই গেস নো কোয়েশ্চেনস। নাই, লাইভ শুরু হওয়ার আগে মনে হয় 1 ঘন্টা তো অনেক টাইম, বাট স্টার্ট হওয়ার পরে সলভ করতে করতে অনেক টাইম চলে যায়। ওকে, এখন আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকলে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু কোয়েশ্চেন না থাকলে আমরা চলেন আগাই। আমরা আজকে যেটা করব, আমরা কি সব কোয়েশ্চেন সলভ করেছি না? এখন তো না থাকলে কিন্তু বলবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা একটা দেখতে পাচ্ছি প্রসেস ডায়াগ্রাম আছে, এটা একটা টাস্ক 1। আমরা এটা নিয়ে একটুখানি কথা বলবো কারণ বেশি সময় নেই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই টাস্ক 1টা ভালো মতো ভেঙে চুরে অ্যান্সারটা দেখে তারপর হচ্ছে এটা নিয়ে কথা বলবো। নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে একটা টাস্ক দিতে পারি, সেটা হচ্ছে আপনারা এটার জন্য কিভাবে আপনারা কতটুকু আলাদা করবেন, কোন প্যারাতে কি লিখবেন, সেটার একটা why don't you make a structure, একটা আপনারা হচ্ছে স্ট্রাকচার বানান, একটা স্কেলেটন বানান, তারপর নেক্সট ক্লাসে যখন আমরা স্টার্ট করব আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা। প্রসেস ডায়াগ্রামস কিন্তু আমার কাছে মনে হয় প্রসেস ডায়াগ্রামস ইজি, স্টুডেন্টরা পারে।
প্রসেস ডায়াগ্রামের যে জিনিসটা নিয়ে প্রবলেম ফেস করে সবাই সেটা হচ্ছে আমরা প্রসেস ডায়াগ্রামে কিভাবে ওভারভিউ মেক করতে পারি। আচ্ছা, এখন আমরা তো জানি টাস্ক 1-এর ক্লাস আমরা আগেও করেছি, রাইট? সো আমাদের জানার কথা যে টাস্ক 1-এ কি কি পার্ট থাকে। টাস্ক 1-এ আমরা কত ওয়ার্ডস লিখতে হয় দেখেন তো, রাইট? অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। আচ্ছা, কালারটা আমরা চেঞ্জ করি, লেটস চেঞ্জ দ্য কালার, আমরা রেডে যাই। সো 150 ওয়ার্ডস অ্যাট লিস্ট লিখতে হবে, এবং প্যারা কয়টা করতে হবে ওটা আবার এখানে বলে না। টাস্ক 1-এ আমাদের স্কোর থাকে 9, টাস্ক 2-তে থাকে 9, বা টাস্ক 1-এর স্কোরটা 1/3 ওয়েট ক্যারি করে, রাইট? এখন 1/3 দেখে অনেকে আবার ভাবে যে টাস্ক 1টা একদমই নগণ্য, এটা ইম্পর্টেন্স না দিলেও হয়, বাট এর মানে তো এটা না। জাস্ট বিকজ এটা 1/3 ভ্যালিউ, আপনি যদি টাস্ক 1টা অনেক বাজেভাবে লিখেন, টাস্ক 2 হয়তো মোটামুটি লিখলেন, তখন তো টাস্ক 1 টাস্ক 2 দুইটা মিলে আপনার ওভারঅল রাইটিংটাই মানে অ্যাভারেজ লেভেলে রয়ে গেল। সো ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ গুড স্কোর ইন আইএলটিএস রাইটিং, হোয়াট ইউ শুড ডু ইজ, আপনি হচ্ছে টাস্ক 2 ভালো মতো অবশ্যই লিখবেন, টাস্ক 1টাও ভালো মতো দিবেন, যে যতটুকু পারে টাস্ক 1টা দিয়ে টাস্ক 2টা বাঁচানোর জন্য, মানে স্কোরটা বাঁচানোর জন্য। সো আসেন আমরা যদি আমাদের এই কোয়েশ্চেনটা দেখি একটু। আই থিঙ্ক আপনারা ডায়াগ্রামটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এটা একটা ডায়াগ্রাম, যে এখানে বলছে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ আ বায়োফিউল কল্ড এথনল ইজ প্রডিউসড। তো কিভাবে একটা বায়োফিউল কল্ড এথনল প্রডিউস করা হয়। ওকে, সো এথনল মানে কি আমাদের জানার দরকার নেই, এটা একটা ফিউল বলছে, বায়োফিউল। তো আমরা এটা লেখার সময় কয়টা প্যারা করা উচিত আমাদের? সো আইডিয়ালি ইউ শুড বি মেকিং অ্যাট লিস্ট 3 প্যারাগ্রাফস। ওকে, টাস্ক 1-এ আমরা অ্যাটলিস্ট 3টা প্যারা করব, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আমরা ধরতে পারি। আমি যদিও 4টা প্যারা শিখাই স্টুডেন্টদেরকে, আপনি 3টা প্যারা বা 4টা প্যারা করবেন। সো সেন্স আমি এটার অ্যান্সারটা আপনাদেরকে দিব নেক্সট ক্লাসে, আমি হচ্ছে 4 প্যারা অ্যান্সারটা করে দিব। ওকে, যাদের যাদের 3 প্যারা করতে মন চায় তারা 3 প্যারা লিখতে পারেন, যাদের 4 প্যারা করতে মন চায় 4 প্যারা লিখতে পারেন। এখন 3 প্যারা হোক আর 4 প্যারা হোক, আমাদের কোন প্যারাতে কি থাকবে? ফার্স্ট প্যারা আমরা জানি একটা কি থাকে, একটা ইন্ট্রো থাকে, রাইট? একটা ইন্ট্রো থাকে ফার্স্ট প্যারাতে। তারপরে অনেকে সরাসরি বডি প্যারা লিখে দেয়, আমি যেটা করি একটা ওভারভিউ দিতে বলি স্টুডেন্টদেরকে, একটা ওভারভিউ থাকে, দেন আমরা 2টা বডি প্যারা দিব। বডি 1 খুবই বিচ্ছিরি হ্যান্ডরাইটিং, আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারলেই চলে। সো এই 4টা প্যারা আমরা করব, যেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। বাট আমাদের যেটা লাগবে, ইন্ট্রো মানে কি বলেন তো? ইন্ট্রো হচ্ছে এক সেন্টেন্সে আমাদের, আব্বু রাইটিং নেক্সট ক্লাস কি টাস্ক 1 করাবেন? টাস্ক 1, 2 দুইটাই চেষ্টা করব করতে, আমরা যদি কভার করে ফেলতে পারি আশা করি আমরা দুইটাই করতে পারবো। সো আমাদের টাস্ক 1-এ ফার্স্ট প্যারাটা কি হয়? এক লাইনের একটা, মানে এক সেন্টেন্সের একটা প্যারা হয়, ইটস গোয়িং টু বি দি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে বেসিকলি টেলিং দি এক্সামিনার হোয়াট দ্য গ্রাফ ইজ অ্যাবাউট। ওকে, গ্রাফটা কি নিয়ে, গ্রাফ হোক, চার্ট হোক, ডায়াগ্রাম হোক, সেটা কি নিয়ে। তো যেমন এখানে কি বলা আছে, এই যে এই সেন্টেন্সটা, ফার্স্ট একটা স্টেটমেন্ট থাকে না, কোয়েশ্চেন স্টেটমেন্ট, এটা তো আর আমাদের লাগবে না, এটা আমাদের ইনস্ট্রাকশন বলতে পারি আমরা। এক্সামিনারকে তো এগুলো বলে লাভ নেই, আমরা ফার্স্ট লাইনটা বলবো। তো ফার্স্ট লাইনে যদি বলা থাকে দ্য ডায়াগ্রাম বিলো শোজ হাউ আ বায়োফিউল কল্ড এথনল ইজ প্রডিউসড, এখান থেকে আমরা কি কি প্রথমত বাদ দিব হচ্ছে একটা ওয়ার্ড, যেটা হচ্ছে বিলো। বিলো ওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দিব। এটা অনেকেই ভুল করে লিখে ফেলি দ্য গ্রাফ বিলো শোজ। আর ইউ গোয়িং টু ড্র দ্য গ্রাফ ইন ইউর মেইন এক্সাম? আপনি কি গ্রাফ আঁকবেন খাতার মধ্যে? আঁকবেন তো না। তো যেহেতু আঁকছেন না, ওয়ার ইজ দ্য গ্রাফ? সো আমরা বিলো কথাটা লিখবো না, আমরা চাইলে লিখতে পারি দ্য গিভেন গ্রাফ, দ্য প্রোভাইডেড গ্রাফ, দ্য প্রেজেন্টেড গ্রাফ, অর ওই ওয়ার্ডটাও না লিখলে হয়, আপনি সরাসরি লিখলেন দ্য গ্রাফ অর দ্য ডায়াগ্রাম। অনেকে আবার এখানে কি করে, বেশি স্মার্ট হতে গিয়ে আমরা অনেক সময় এই ওয়ার্ডটা চেঞ্জ করি। দয়া করে এই ওয়ার্ডটা চেঞ্জ করবেন না। ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম রাখবেন, গ্রাফ মানে গ্রাফ রাখবেন, টেবল মানে টেবল। টেবলকে ডায়াগ্রাম বলাটা তো একদমই উচিত হবে না, রাইট? সো দ্য ডায়াগ্রাম শোজ, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিবেন। শোজ, শো কথাটা বেশি কমন ওয়ার্ড, এটার বদলে আমরা কি কি লিখতে পারি বলেন তো? শো না লিখে দেখি তো, কমেন্ট করেন তো কুইকলি, আপনারা কি লেখেন? আপনারা
কোন ওয়ার্ডটা ইউজ করেন আর কি কি ওয়ার্ড ইউজ করেন সেটা বলেন তো, বলেন জলদি জলদি কমেন্ট করেন। আমরা কমেন্টে দেখবো একটু পরে আপনার কি ওয়ার্ড বললেন, আমি আমার ওয়ার্ডগুলি বলি। তো শোর বদলে আমরা লিখতে পারি ইলাস্ট্রেট, আমরা লিখতে পারি ডিপিক্ট, আমরা লিখতে পারি ডেমনস্ট্রেট, আমরা লিখতে পারি ডিসপ্লে, আমরা লিখতে পারি আরও অনেকগুলি ওয়ার্ড, রাইট, গিভস ইনফরমেশন অ্যাবাউট, প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট, এরকম অনেকগুলো ওয়ার্ডস আমরা লিখতে পারি। রাজীব হালদার ভাইয়া বলেছেন ডিপিক্টস, ইয়েস আমিও সবসময় ডিপিক্টস ইউজ করি। তো ধরেন আমরা বললাম দ্য ডায়াগ্রাম ডিপিক্টস, কি দেখায়, হাউ আ বায়োফিউল কল্ড এথানল ইজ প্রডিউসড। এই কথাটা, এই ফ্রেজিংটা যদি চেঞ্জ করতে পারেন, একটু প্যারাফ্রেজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। একটুখানি প্যারাফ্রেজ করা উচিত, যারা ভালো মতো লিখতে পারে, যাদের সেন্টেন্স মেকিং ভালো, মানে একটু গ্রামাটিক্যাল নলেজ যাদের ভালো, গ্রামারে ভুল কম হয়, তাদেরকে আমি বলবো পুরো সেন্টেন্সটাকেই রিকনস্ট্রাক্ট করবেন। আর যাদের যাদের একটু আমাদের গ্রামারের ভুল বেশি হয়ে যায় বা হয়তো মক দিলে দেখা যায় অনেক লাল লাল হয়ে যায় খাতা, তারা কম চেঞ্জ করবেন, বাট একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। আপনার শুরুর দিকটা অবশ্যই একটু যেটা বললাম যে বিলো কাটবেন, শোজ চেঞ্জ করবেন, গ্রাফ থাকলে মোস্টলি দেখা যায় ইয়ার টিয়ার দেওয়া থাকে, জায়গার নাম দেওয়া থাকে, ওগুলা চেঞ্জ করবেন। আর এরকম ডায়াগ্রামের যদি কোয়েশ্চেন ছোট হয় তাহলে বেশি চেঞ্জ করার দরকার নাই, আপনি শুরুর দিকটা চেঞ্জ করে বাকিটা রেখে দিতে পারেন। অর আমি একটা সিম্পল ওয়ে বলতে পারি, হাউ সামথিং ইজ প্রডিউসড, আপনি না লিখে সরাসরি লিখে দিলেন দ্য প্রোডাকশন অফ আ বায়োফিউল কল্ড এথানল। ওকে, সো প্রোডাকশন অফ বায়োফিউল, আপনি এখানে হাউ আ বায়োফিউল কল্ড এথানল ইজ প্রডিউসড, এই জায়গাটা চেঞ্জ করে আমরা লিখলাম দ্য প্রোডাকশন অফ আ বায়োফিউল কল্ড এথানল, এই জায়গাটা আমরা সরিয়ে দিলাম। দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা, এথানলের পরে ফুল স্টপ হয়ে যাবে। সো বাজে হ্যান্ডরাইটিংয়ের জন্য দুঃখিত, বাট আসলে একটু লেপটায় যায় আর কি। না বুঝতে পারলে বলেন, বুঝতে পারলেও বলেন। এটা আমাদের ইন্ট্রোডাকশন ডান, রাইট? ইন্ট্রোডাকশনে বেশি চেঞ্জ করার দরকার নেই, অনেক চেঞ্জ করলে জাস্ট ইন্ট্রোডাকশনের উপরে কিন্তু আমাদের মার্কস না। তো আমাদের চিন্তা করতে হবে কম্প্যারিজন আছে কিনা, বাকিটা কীভাবে লিখবো ওগুলোও ভাবতে হবে। আমরা জাস্ট ইন্ট্রোটা লিখলাম। এখন নেক্সট হচ্ছে, যেহেতু আমি আমার নিয়মটা শিখাচ্ছি ওভারভিউ, অনেকে আবার দেখবেন ইভেন আমাদের মেন্টরসের বইতে ওভারভিউটা কিন্তু লাস্টে দেওয়া। আমাদের বইতে কিভাবে দেওয়া, ইন্ট্রো, তারপর বডি একটা বা দুইটা, দেন লাস্টে হচ্ছে ওভারভিউ। সেভাবেও অনেকে লিখে, ইটস নট আ রং ওয়ে টু রাইট ইট, বাট আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমি করাচ্ছি আমি এভাবে করি। তো ওভারভিউতে কি, আর ওভারভিউটা কেন লিখতে হয়, কেন ইম্পর্ট্যান্ট? ওভারভিউটা আমি মনে করি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ টাস্ক 1। আপনি ওভারভিউ ভালো লিখতে পারেন মানে হচ্ছে আপনি অর্গানাইজ করতে পারেন ভালো, মানে হচ্ছে আপনি অবশ্যই সুন্দর করে সাজিয়ে একটা জিনিস সামারাইজ করতে পারেন, রাইট? আর আমাদের ওভারভিউতে বেসিক্যালি আমরা কি করি, ওভারভিউতে হচ্ছে আমাদের গ্রাফের ওভারঅল, যেরকম আমাদের ইন্ট্রোডাকশনটা হচ্ছে হোয়াট দ্য গ্রাফ ইজ অ্যাবাউট, আমাদের ওভারভিউটা হচ্ছে হোয়াট দ্য গ্রাফ ইজ, হোয়াট ইজ শোন ইন দ্য গ্রাফ। ওকে, সো গ্রাফে কি দেখা যাচ্ছে, মানে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গ্রাফ, নট জাস্ট কি দেখা যাচ্ছে অ্যাজ ইন এটা নিয়ে গ্রাফ, এরকম না, গ্রাফে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গ্রাফ, সেটা হচ্ছে আমাদের ওভারভিউ। তো ওভারভিউ যখন আমরা লিখবো, আমাদের ছোট্ট করে পুরো গ্রাফটাকে সামারাইজ করতে হবে। গ্রাফ আসলে সাধারণত আমরা হয়তো হাইয়েস্ট পয়েন্ট, লোয়েস্ট পয়েন্ট, কোনটা হাইয়েস্ট ফিগার, কোনটা লোয়েস্ট ফিগার, এগুলো বলে দিই, বা ইনক্রিজ ডিক্রিজ ট্রেন্ডগুলো মেনশন করি। প্রসেস ডায়াগ্রামে প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা এখানে তো কোনো হাইয়েস্ট লোয়েস্ট নাই, তো লিখতে পারে না। তো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে প্রসেস ডায়াগ্রামের অনেকগুলো ওয়ে শেখাবো ওভারভিউয়ের। আজকে যেহেতু ওয়ে শেখানোর টাইম নেই আমাদের, আজকে আমরা কি করব, এটার জন্য দেখেন তো ওভারভিউ, সবচেয়ে সিম্পল একটা ওভারভিউ কি হয়, একদম সিম্পল ওভারভিউ বলেন তো, আপনারা সবসময় জানেন ওভারভিউ যখন আপনি লিখেন, ওভারভিউতে প্রসেস ডায়াগ্রামের একটা আমরা বলতে পারি গণ ওভারভিউ, যে অন্য কিছু না পাইলে এটা লিখে দিব, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে এটা কেমন প্রসেস, এটা কেমন প্রসেস, আর আমরা বলতে পারি এটা স্টার্ট হয় কি দিয়ে, এন্ড হয় কি দিয়ে, সেটা তো আমরা সবাই বলতে পারি। অনেক সময় বলতে পারি কয়টা স্টেপ আছে প্রসেস ডায়াগ্রামে, কয়টা স্টেপ আছে। তো ধরেন এখান থেকে আপনি যদি স্টেপ গুনেন,
আর আপনার যদি কনফিউশন হয় যে না এটা তো আমি স্টেপ বুঝতে পারছি না, যেমন অনেকেই প্রত্যেকটা অ্যারোকে এক একটা স্টেপ ধরে নেয়, প্রত্যেকটা অ্যারো কিন্তু স্টেপ না। তো যদি আপনার এরকম ডাউট থাকে যে কয়টা স্টেপ আমি জানি না, আপনি বলবেন। যেমন এটা একটা গোল ছবি দেওয়া, রাইট? তো এটা একটা সার্কুলার প্রসেস বলতে পারি, একটা সাইকেল বলতে পারি। তো আমরা বলতে পারি যে ইটস আ সার্কুলার প্রসেস, সাইক্লিক্যাল প্রসেস দ্যাট স্টার্টস উইথ, এটা স্টার্ট হয় কোত্থেকে বলেন তো? এই যে এটা আমাদের প্রথম স্টেপ না, যে এনার্জি প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ থেকে এনার্জিটা পাচ্ছে, এটা গ্রো হচ্ছে। তো আমরা সানলাইট, কার্বন ডাইঅক্সাইড এটা মিলে প্ল্যান্টস গ্রো হচ্ছে। তো আমরা বলতে পারি যে ইট স্টার্টস উইথ plants receiving energy and growing and ends with, কিসে এন্ড হয় বলেন তো? এই যে আমাদের এন্ডিংটা, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে এটা দেখাচ্ছে, এই যে এই কার্বন ডাইঅক্সাইড আবার এখানেই যাচ্ছে। একটা সাইক্লিক্যাল প্রসেস কেন বললাম? এটা তো কন্টিনিউ হচ্ছে, রাইট? কন্টিনিউড প্রসেস। তো আমরা বলতে পারি যে ইট এন্ডস উইথ কার্বন ডাইঅক্সাইড গোয়িং ব্যাক টু দ্য প্ল্যান্টস, এরকমও শেষ করতে পারি। অর আমরা বলতে পারি ইট এন্ডস উইথ দ্য এথানল বিং ইউজড ইন ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্ট। তা আপনারা এন্ডিং, স্টার্টিং, এন্ডিং বলে দিলেই কিন্তু আমাদের গ্রাফের ওভারভিউটা হয়ে যায়, মানে প্রসেস ডায়াগ্রামের ওভারভিউটা হয়ে যায়। প্রসেস ডায়াগ্রামের আরও অনেকগুলি ওভারভিউ দেওয়া যায়, যেমন হচ্ছে স্টেপ গোনা একটা, তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে এটা থেকে কোনো বাই প্রোডাক্টস আসে কি না, এটা থেকে ফিনিশ প্রোডাক্ট কী কী আসে সেগুলো বলতে পারি। আমরা বলতে পারি হচ্ছে এখানে কোনো ইউনিক স্টেপ দেখা যায় কি না সেটা মেনশন করতে পারি। আমরা হচ্ছে গিয়ে এরকম অনেক জিনিস, এখানে কোনো টাইম মেনশন করা থাকলে যে এতদিন সময় লাগে সেটা আমরা মেনশন করতে পারি। বাট এগুলা এখানে এই ডায়াগ্রামটা সিম্পল যেহেতু, এটাতে বেশি কিছু নাই, ঠিক আছে? আমরা আরও কয়েকটা ডায়াগ্রাম দেখাবো না আপনাদেরকে, তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। বাট আগে কেমব্রিজের সিরিজ শেষ হইতে হবে, তারপরে হচ্ছে আমরা অন্য কেমব্রিজের যখন করব তখন হচ্ছে অন্য ডায়াগ্রাম দেখাই দিতে পারবো। সো ওভারভিউ আজকের জন্য কি বুঝলাম? আমরা স্টার্টিং এন্ডিংটা বলে দিতে পারি, এটা একটা সাইক্লিক্যাল প্রসেস বলতে পারি। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, আমাদের 1 ঘন্টা তো শেষ, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডায়াগ্রামটাকে পুরাটা ডাইসেক্ট করে কি কি আছে সবগুলা ভালো মতো বুঝে, আজকে হালকা আমরা দেখেছি, পুরাটা কিন্তু দেখিনি। নেক্সট ক্লাসে আমরা পুরোটা দেখে তারপরে হচ্ছে এটা নিয়ে ডিসকাস করার পরে আমরা স্যাম্পলটা দিব। আজকে স্যাম্পল দিতে চেয়েছিলাম, বাট সিন্স আমরা পুরাটা করিই নাই, তাহলে আমরা এটার স্যাম্পলটা আজকে না দিই, আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করি অ্যালং উইথ টাস্ক 2, তারপর হচ্ছে টাস্ক 1, টাস্ক 2 স্যাম্পল আমরা দিয়ে দিব এটার। ওকে, সো আপনাদের ততদিনে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডু মেনশন ইন দ্য কমেন্টস, আমরা কমেন্টস দেখে কোনো সাজেশন থাকলে সেটাও মেনশন করতে পারেন। আর আজকের জন্য আমরা এতটুকুই রাখছি, এটা থেকে আর আগাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা এটা ভালো মতো ডিসকাস করব। ওকে, নেক্সট ক্লাস উইচ ইজ গোয়িং টু বি অন থার্সডে। আজকে সানডে, নেক্সট ক্লাস থার্সডেতে। অলরাইট, সো দ্যাটস অল ফর টুডে। আমরা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করব। আজকের জন্য এতটুকুই, ডান। সো আপনাদের সাথে দেখা হবে থার্সডেতে। ওকে, আল্লাহ হাফেজ।